হ্যালো। তো দেখো আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আজকে ডিসকাস করব। এর আগের ক্লাসে আমরা কুলম্বের সূত্রে যে প্রথম পোর্শনটা আছে সেটা অলরেডি ডিসকাস করি, সেটা লাইভ ক্লাস ছিল। আজকে আমি এটা রেকর্ডেড ক্লাসে দিচ্ছি। লাইভ ক্লাসে কিছু সমস্যা আছে, ওই জন্য আমি ভাবছি রেকর্ডেড ক্লাসে চালাবো। ঠিক আছে? তো দেখো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো দেখো প্রথমে আমি সিম্পলেস্ট ফর্মটা বলবো। ওকে, তারপর আমি এর রিগোরাস যেটা ফর্ম সেটাও বলবো। হ্যাঁ, মানে পজিশন ভেক্টরের টার্মসে সবচেয়ে সিম্পল আমরা যদি বলি যে কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ সেটা আমরা কীভাবে লিখতে পারবো, সবচাইতে সিম্পল একদম। যে দুটো চার্জ মনে করে, মানে একটা চার্জকে অরিজিনে ধরে নেবো আর কি, দুটো চার্জ মনে করে রয়েছে। এইটা হচ্ছে মনে করে Q1 চার্জ, আর এটা হচ্ছে Q2 চার্জ। তাহলে আমরা যদি বলি যে Q1 এর সাপেক্ষে Q2 এর পজিশন ভেক্টর, তাহলে Q1 এর সাপেক্ষে যদি Q2 এর পজিশন ভেক্টর এইদিকে হবে, সেটা আর ভেক্টর, যার মড অফ আর হচ্ছে যে আর, যার মড অফ আর হচ্ছে যে আর। ওকে, তাহলে দেখো এটা যদি হয়, তাহলে এই আর ভেক্টরের জন্য যে ইউনিট ভেক্টর হবে, মানে অ্যালং আর ভেক্টর যে ইউনিট ভেক্টর হবে সেটা এইদিকে হবে, সেটা হচ্ছে আর ক্যাপ। এবং আর ক্যাপের ডেফিনেশন কি? ইউনিট ভেক্টর মানে যে কোনো ভেক্টর ডিভাইড বাই তার মডিউলাস ভ্যালু আর। এখন দেখো Q1 Q2 এর উপরে যে ফোর্সটা দিচ্ছি, আমি ধরে নিচ্ছি দুটো চার্জই পজিটিভ চার্জ, আলাদা আলাদা করে আমি পরে ডিসকাস করবো। ইনিশিয়ালি দুটো সমপ্রকৃতির চার্জই আমি ধরছি, মানে নর্মাল কেসে। তাহলে দেখো Q1 যদি Q2 এর উপর চার্জ দেয়, ফোর্স দেয়, তাহলে সেই ফোর্সটা কোন দিকে হবে? রিপালসিভ ফোর্স এদিকে হবে। তাহলে এফ ভেক্টর এইদিকে হবে। তার মানে এফ ভেক্টর এবং আর ক্যাপ সেম ডাইরেকশনে আছে, তাই তো? দেখো Q1 যদি Q2 এর উপর ফোর্স দিয়ে ওইদিকে ফোর্স হবে, আর আর ক্যাপেরও ডাইরেকশন ওইদিকে রয়েছে। তার মানে এফ, যেটা মান আমরা অলরেডি জানি যে 1/4πε0, আমি বলেছিলাম এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম নেব, Q1 Q2 আপন আর স্কোয়ার। আমি মড দিচ্ছি না বারবার, প্রথমে বলে দিয়েছি মডটা কি গুরুত্ব রয়েছে এখানে। যখনই আমরা Q1 Q2 লিখছি মানে ম্যাগনিটিউডই লিখছি। এইবারে দেখো, যখন আমি এখানে ভেক্টর সাইন দেবো, যদি আমি এখানে ভেক্টর সাইন দিই, তাহলে এইখানে আমাকে একটা এর অভিমুখটা দিতে হবে। তাহলে এফ ভেক্টরের অভিমুখ আমরা কোন দিকে দিচ্ছি? আর ক্যাপের দিকে। তাহলে এইভাবে আমরা আর ক্যাপ লিখবো। তাহলে এইটা হয়ে গেল কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, সিম্পলেস্ট ফর্ম। কিন্তু যদি আমাকে অ্যাট্রাকটিভ ফোর্স হয়, মানে এই দিকে যদি ফোর্স হয়, ফোর্সের ডাইরেকশন যদি এইদিকে হয়, সাপোজ এই চার্জটা নেগেটিভ চার্জ, তাহলে ফোর্সের ডাইরেকশন এইদিকে হবে। তাহলে ফোর্সের ডাইরেকশন যদি এইদিকে হয়, সেক্ষেত্রে দেখো এফ ভেক্টর আর ক্যাপের মধ্যে কি আছে? অপোজিট ডাইরেকশন আছে। তাহলে সেক্ষেত্রে এফ ভেক্টর ইকুয়ালটা আমাকে কি লিখতে হবে? যে 1/4πε0 ইন্টু Q1 Q2 আপন আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এই আর ক্যাপটা হয়ে যাবে মাইনাস আর ক্যাপ, কারণ এফ ভেক্টর আর আর ক্যাপের মধ্যে অপোজিট ডাইরেকশন। দেখো এদিকে এফ আছে, ওইদিকে আর ক্যাপ আছে। তো এই জন্যই আমরা বলি যে Q1 Q2 এখানে ম্যাগনিটিউড নিচ্ছে, নাহলে দেখো এখানে যদি একটা প্লাস মাইনাস বসিয়ে দিতে, তাহলে এর জন্য তো একটা মাইনাস এখানে চলে আসতো, আর এই এখানে একটা মাইনাস চলে আসতো, তখন কনফিউশন হতো। দুটো মাইনাসের কিন্তু সিগনিফিকেন্ট আলাদা। ওই জন্য আমরা এখানে সবসময় মানটা লিখবো, Q1 Q2 তে আমরা সাইন বসাবো না। ঠিক আছে? কারণ ভেক্টরের ক্ষেত্রে সাইন বলতে আমরা বুঝি ডাইরেকশন, নট দ্য সাইন অফ চার্জ। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ভেক্টর ফর্মটা লিখতে পারি। আবার কেউ চাইলে এই আর ক্যাপ যেটা রয়েছে এটাকে আর ভেক্টর বাই আর লিখতে পারে। তাহলে এখানে আর ভেক্টর বাই আর যদি লিখি, মনে করো এই সমীকরণটাই ভেবে দেখো, তখন আমি কিরকম লিখতে পারবো? যে এফ ভেক্টর ইকুয়াল টু, যদি আমরা লিখি 1/4πε0 ইন্টু Q1 Q2 আপন আর স্কোয়ার, আর এই যে আর ক্যাপ যেটা রয়েছে সেটা আর ভেক্টর ডিভাইড বাই মড আর, মানে ভ্যালু ম্যাগনিটিউড অফ আর। তাহলে এই আর স্কোয়ারের সঙ্গে আর আর কিউব হয়ে যাবে। তখন আমরা ভেক্টর ফর্মটাকে অনেক সময় এইভাবে লিখি, Q1 Q2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। তাহলে ভেক্টর ফর্মে লিখলে এখানে আর কিউব হয়ে যাবে, আর ইউনিট ভেক্টর টার্মে লিখলে আর স্কোয়ার হয়। আর যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। ক্লিয়ার? এটা একদম সিম্পল। মানে Q1টাকে অরিজিন আমরা Q1টাকে মনে করছি, Q1 এর সাপেক্ষে Q2। কিন্তু যদি মনে করো একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে আমি বলি, কোঅর্ডিনেট সিস্টেম অবস্থান ভেক্টরের সাহায্যে যদি কুলম্বের সূত্র প্রকাশ করা হয়, এবং দুটো কেস, একটা হচ্ছে Q1 Q2 গ্রেটার দেন জিরো। Q1 Q2 গ্রেটার দেন জিরো মানে দুটো সমপ্রকৃতির চার্জ, দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, তাহলে গুণফল করলে কি হবে? পজিটিভ হবে, গ্রেটার দেন জিরো। তাহলে প্রথম কেসটাতে আমরা কি ধরেছি? যখন Q1 Q2 গ্রেটার দেন জিরো। ওকে, তো দেখো আমরা যদি একটা আরবিটারি একটা কোঅর্ডিনেট অ্যাক্সেসের কথা ভাবি, একটা আরবিটারি কোঅর্ডিনেট সিস্টেম বলছি, এইটা মনে একটা কোঅর্ডিনেট সিস্টেম যার অরিজিন এখানে রয়েছে, সাপোজ দিস ইজ XY, এটা হচ্ছে অরিজিন। ও আগে আমরা কি করেছিলাম? এই লাইনের উপর এখানে Q1 এখানে Q2 রেখেছিলাম, কিন্তু আমি জেনারেল করছি, এখানে মনে করো Q1 আছে, এখানে Q2 আছে। ওকে, তাহলে আমি মনে করছি যে Q1 এর যে পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দিস অরিজিন, সেটা এইদিকে হবে R1 ভেক্টর। Q2 এর যে পজিশন ভেক্টর সেটা এইদিকে R2 ভেক্টর। আর Q1 এর সাপেক্ষে Q2 এর যে পজিশন ভেক্টর অফ Q2 উইথ রেসপেক্ট টু Q1। ওকে, তাহলে আমরা বলতে পারি R21, পজিশন ভেক্টর অফ Q2 উইথ রেসপেক্ট টু Q1। তাহলে দেখো R21 কি হবে? আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র ইউজ করি, তাহলে R1 প্লাস R21 ইকুয়াল টু R2 হবে। তো R1 ভেক্টর প্লাস
r21 ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর। তাহলে এখান থেকে আমরা r21 পেয়ে যাব। তাহলে দেখো r21 আমরা লিখতে পারি, r21 ভেক্টর লিখতে পারি ইকুয়াল টু হয়ে যাবে r2 মাইনাস r1। তাহলে r21 এর যদি আমরা মডিউলাস ভ্যালু বলি, mod r21 that is simply r21 that is equal to mod of r2 minus r1। বুঝা যাচ্ছে বিষয়ে আমি কি বলতে চাইছি? তাহলে আমরা ইন টার্মস অফ পজিশন ভেক্টর লিখবো। এখন দেখো দুটো চার্জ যদি একই প্রকৃতি, তাহলে q1 q2 এর উপরে যে ফোর্সটা দেবে, মনে করো q1 যেটা q2 এর উপরে ফোর্সটা দেবে সেটা এইদিকে হবে, এই দিবে, সেটাকে আমি ফোর্স গিভেন বাই q1 অন q2, তো f21 দিয়ে আমি প্রকাশ করছি। তাহলে দেখো f21 এর ডাইরেকশন এবং r21 এর ডাইরেকশন সেম। তাহলে যদি আমি এখানে f21 লিখি কি হবে বলো? f21 যদি লিখি তাহলে হওয়া উচিত কি 1/4πε0 ইন্টু q1 q2 আপন ডিস্টেন্স কি আছে r21 স্কোয়ার ইন্টু r21 ক্যাপ, এটা হওয়া উচিত f21 ভেক্টর সমান। আর যদি এটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করে, আমি কি বললাম এটাকে আমরা যদি এইভাবে লিখি, মনে করো যে f21 ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 ইন্টু q1 q2 আপন এটা কি হয়ে যাবে r21 কিউব হয়ে যাবে, আর এটা r21 ভেক্টর হয়ে যাবে। এবার এইটাকে যদি মনে করো, এইটাকে যদি আমরা চাই, এটাকে আমরা পজিশন ভেক্টর টার্মসে লিখতে পারি। r21 ভেক্টর আমরা অলরেডি ডিফাইন করে রেখেছি। তাহলে দেখো আমি যদি লিখি সেটা নেক্সট পেজে, তাহলে f21 আমরা কি পেলাম, বুঝো f21 আমরা কি পেলাম, f21 ভেক্টর ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/4πε0 q1 q2 আপন r21 স্কোয়ার, সরি r21 ক্যাপ r21 কিউব ইন্টু r21 ভেক্টর। এটাকে আমরা ইন টার্মস অফ পজিশন ভেক্টর লিখবো। দেখো তাহলে এটা যাবে q1 q2 আপন r2 মাইনাস r1 মড কিউ ইন্টু r2 মাইনাস r1 ভেক্টর। এটা কিন্তু মড, এটা ভেক্টর, তাহলে এটা হয়ে যাবে আমাদের f21। ভালো করে বুঝো, দিস উইল বি f21 ভেক্টর ইন জেনারেল এক্সপ্রেশন। ক্লিয়ার? এইবারে দেখো যদি আমরা উল্টো কথাটা বলি, মনে করছি q2 q1 উপরে যে ফোর্সটা দিচ্ছে সেটা আমরা এইদিকে বলবো, তো সেইটা হচ্ছে f12 আমি বলছি। তখন যে ভেক্টরটা হবে q1 এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু q2, q1 এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু q2, তখন সেটা এইদিকে বলবো। তো সেইটা কত হয়ে যাবে দেখো r12 ভেক্টর। তাহলে সেক্ষেত্রে f12 ভেক্টরটা কত হবে আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে f12 ভেক্টরটা কত হবে আমি সাইডে লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো f12 ভেক্টর যেটা হবে, এখানে যেমন 21 ছিল, যত জায়গায় 21 আছে তত জায়গায় 12 হবে। তাহলে এটা হয়ে যাবে দেখো 1/4πε0 ইন্টু q1 q2 আপন এটা যাবে r21 কিউব ইন্টু r21 ক্যাপ। ক্লিয়ার? এবারে দেখো এই r21 এই ভেক্টরটাকে আমি এভাবে লিখতে পারি 1/4πε0 ইন্টু q1 q2 আপন মড, এটা তখন r1 মাইনাস r2 হয়ে যাবে, সরি এটা r12 হবে, সরি 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 r12, এটা 12 এটা 12, তো এটা তখন r1 মাইনাস r2 মড কিউব, এটা হবে r1 মাইনাস r2 ভেক্টর। ক্লিয়ার? এটা হয়ে যাবে f12। এইবারে দেখো যদি আমরা চাই এই f12টাকে ইন টার্মস অফ f21 লিখতে, তাহলে আমরা কি করছি, এইটাকে মনে করে চেঞ্জ করে দিলাম, এটা মড সাইন আছে, তাহলে r1 মাইনাস r2 যা হবে r2 মাইনাস r1 তাই হবে। তাহলে 1/4πε0 ইন্টু q1 q2 আপন r2 মাইনাস r1 মড কিউ আমরা লিখতেই পারি। কিন্তু সমস্যা হচ্ছে এইটাকে যদি আমরা ঘুরিয়ে লিখতে চাই r2 মাইনাস r1, তাহলে একটা নেগেটিভ সাইন এখানে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের r2 মাইনাস r1। ক্লিয়ার? তো এইটা হয়ে গেল আমাদের f12। তাহলে f12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ যেটা আছে দেখো সেটা হচ্ছে f21, তার মানে আলটিমেটলি হচ্ছে f12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস f21 ভেক্টর। এটা হওয়ারই ছিল, কারণ এটা নিউটনস থার্ড ল, এটাই নিউটনস থার্ড ল, এটাই কি নিউটনস থার্ড ল, ক্রিয়া প্রতিক্রিয়া।
কারণ Q1 Q2 যে ফোর্স Q1 Q2 কে যে ফোর্স দেবে Q2 Q1 কে অপোজিট ডাইরেকশনে সেম ফোর্স দেবে। এটাই তো ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে বোঝা গেল বিষয়টা, কুলম্বের সূত্রের ভেক্টর রূপের যে অ্যাকচুয়াল ফরম্যাট আমরা এইভাবে কিন্তু একে প্রকাশ করতে পারি। ওকে, নেক্সট দেখো, যদি আমরা বলি যে সাপোজ Q1 Q2 লেস দেন 0, তাহলে এইটার ক্ষেত্রে তোমরা নিজেরা ট্রাই করবে। কি হবে আমি বলে দিচ্ছি, জাস্ট কি হবে আমি বলে দিচ্ছি। এইখানে যখন মাইনাস হবে তখন দেখো এখানে আমরা কি বলেছি যে R21 ভেক্টর এইদিকে, দেখো R21 ভেক্টর এইদিকে আর F21 এইদিকে। কিন্তু যদি মনে করো একটা চার্জ নেগেটিভ হয় তাহলে F এর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এদিকে F হবে এদিকে R21 হবে। তার মানে প্রথম থেকে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন আসবে প্রথম থেকেই, দুটোর ক্ষেত্রেই মাইনাস আসবে। তাহলে আলটিমেটলি মানে F12 ক্ষেত্রে যেমন একটা মাইনাস আসবে, F21 এর ক্ষেত্রেও একটা মাইনাস আসবে। তাহলে আলটিমেটলি কি হবে বলতো, এই এক্সপ্রেশনটাই কীরকম ভাবে পৌঁছাবো, ফাইনালি এই এক্সপ্রেশনটা সেমই হবে, F12 ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর। কিন্তু Q1 Q2 লেস দেন 0 হলে এইগুলোর আগে একটা করে নেগেটিভ সাইন বসবে। এই সরি, এখানে তো এই দেখো এখানে বসিয়ে দেখিয়েছিলাম মাইনাস। ওকে, তো এই যে ফর্মুলাটা রয়েছে এখানে একটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন, আগে একটা নেগেটিভ চলে আসবে। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই তোমরা নিজেরাই করতে পারবে। যদি আমাদের যেহেতু ডেরিভেশন পরীক্ষা আসবে না, তাহলে এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু প্রসেসটা বুঝতে হবে, এই এক্সপ্রেশনগুলো বুঝতে হবে। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু অঙ্ক দেওয়া যায়। এই এক্সপ্রেশনগুলো অনেক সময় কি করবে, ফোর্স বের করতে দেবে পজিশন ভেক্টরের টার্মসে, তখন তোমরা যদি এই ফরম্যাটটা না বুঝতে পারো অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা স্থির তড়িৎ বলের কয়েকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা দেখব। কুলম্বের সূত্রে যে আমরা স্থির তড়িৎ বলের কথা আমরা জানতে পারি, সেই স্থির তড়িৎ বলের সম্পর্কে আমরা কয়েকটা বৈশিষ্ট্য বলবো, যেগুলো আমি বারবার বলতে অনেক সময় বলেই ফেলেছি অলরেডি, তবুও আমি একবার তোমাদেরকে হলো একসঙ্গে বলতে চাইছি। এখান থেকে কিছু তোমাদের ইনফরমেশান আসবে যেগুলো এমসিকিউতে খুব কাজে লাগবে। তো প্রথম বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, যে স্থির তড়িৎ বল কেবলমাত্র দুটি স্থির বিন্দু আধানের পারস্পরিক ক্রিয়া, এই বল আকর্ষণ এবং বিকর্ষণ দু ধরনেরই হতে পারে। তো এইটা হচ্ছে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে কি করছে, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু অন্য কথা বলছে, শুধুমাত্র আকর্ষণ হয়, বিকর্ষণ হয় না, কিন্তু এখানে আকর্ষণ বিকর্ষণ দুইই হতে পারে। সেকেন্ড দেখো, স্থির তড়িৎ বল দুটি বিন্দু আধানের সংযোজক রেখা বরাবর কাজ করে এবং এই বলের মান বিন্দু দুটির দূরত্বের উপর নির্ভরশীল, তাই এই বলকে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রক বল বলা হয়। দেখো এটা কিন্তু সিমিলারিটি বটে, গ্র্যাভিটেশনাল ফোর্সও কিন্তু কেন্দ্রক বল। যদি আমরা দেখি যে দুটো বস্তু আছে, মনে করো একটা M1 একটা M2, তো এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে, এদের মধ্যে যদি ডিস্টেন্স আর হয়, তো এই ফোর্সটা কি লাইন বরাবর কাজ করবে, হয় এই বরাবর না হয় এখানে তো একটাই বরাবর, শুধু অ্যাট্রাকটিভ এই বরাবর। কিন্তু যদি আমরা এখানে দেখি Q1 Q2, এখানে দুটো পোর্শনই হতে পারে, মানে এইদিকেও কাজ করতে পারে এইদিকেও কাজ করতে পারে, কিন্তু সেটা লাইন বরাবর। মানে এই ফোর্সটা যদি ফাংশন অফ আর হয়, মানে কেবলমাত্র আর এর উপর ডিপেন্ড হয়, ফাংশন অফ আর হয়, অনলি ফাংশন অফ আর হয়, এবং তারা যদি লাইন জয়নিং বরাবর কাজ করে, তখন এই ধরনের বলকে আমরা কি বলি, সেন্ট্রাল ফোর্স বলি বা কেন্দ্রক বল বলি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কেন্দ্রক বল বা সেন্ট্রাল ফোর্স। নেক্সট দেখো, স্থির তড়িৎ বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না। মানে মনে করো এটা একটা পয়েন্ট রয়েছে, সাপোজ দেখো একটা পয়েন্ট, আমি মনে করো কোনো একটা বস্তুকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম স্থির তড়িৎ বলের সাহায্যে, আবার মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম স্থির তড়িৎ বলের সাহায্যে, তাহলে এটি যদি কৃতকার্য W1 হয়, এটি যদি W2 হয়, তাহলে দুটো আলাদা হবে না, W1 ইকুয়াল টু W2 হবে। এই ধরনের বলকে আমরা কি বলি, সংরক্ষী বল। এটা ক্লাস 11 পড়েছো তোমরা। এই ধরনের বলকে কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল বলা হয়। যে বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়, তাকে আমরা কি বলি, সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। ওকে, তার মানে যে কোনো পথ দিয়ে নিয়ে যাও, তাহলে কি হবে, কৃতকার্য একই থাকবে, মানে বদ্ধ পথে যে কৃতকার্য সেটা শূন্য হবে। ওকে, তার মানে বদ্ধ পথে কৃতকার্য শূন্য হবে, কারণ দেখো এই পথ দিয়ে আমি নিয়ে যাচ্ছি, যদি কৃতকার্য W1 হয়, তাহলে এই পথ দিয়ে যদি নিয়ে আসি, তাহলে কৃতকার্য কত হবে, মাইনাস W1 হবে। তাহলে দুটো যদি আমরা যোগ করে দেখো, W1 প্লাস মাইনাস W1, তার মানে কি 0। তাহলে এই যে কৃতকার্যটা হলো, এটা কি বদ্ধ পথে, দেখো এইভাবে গেলাম এইভাবে, তাহলে বদ্ধ পথে কৃতকার্য। তাহলে দেখো এমনি কৃতকার্য কত হয়, ইন্টিগ্রেশন F ডট dr হয়, কৃতকার্যের ডেফিনেশন থেকে তোমরা জানো F ডট dr। তো বদ্ধ পথে মানে ক্লোজ ইন্টিগ্রেশন F ডট dr ইকুয়াল টু 0। ওই জন্য অনেক সময় বদ্ধ পথ সমাকলন বলা হয় এটাকে, কি বলা হয় এটাকে, অনেক সময় এটাকে বদ্ধ পথ সমাকলনও বলা হয়ে থাকে, বদ্ধ পথ সমাকলন। তাহলে স্থির তড়িৎ বল এমন একটা বল যার বদ্ধ পথ সমাকলন শূন্য হয়। ওকে, কারণ এটা সংরক্ষক। কনজারভেটিভ ফোর্স হলে এটা হয়, আদারওয়াইজ হবে না, কারণ কনজারভেটিভ ফোর্স হলেই তো, মানে আগের যে পয়েন্টটা বলেছিলাম সেটারই কনসিকুয়েন্সেস। আগের পয়েন্টে কি বলছি, সংরক্ষী বল, কেন, কৃতকার্য দুটো পথে সমান।
দুটো দুটো পথে কৃতকার্য সমান হলে কি হবে, বদ্ধ পথে কৃতকার্য শূন্য হবে। বদ্ধ পথে যদি কৃতকার্য শূন্য হয় তার মানে কি ক্লোজ লাইন ইন্টিগ্রেশন বা বদ্ধ পথ সমাকলন 0। এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা বলতে পারি স্থির তড়িৎ বলের। সেকেন্ড দেখো কি স্থির তড়িৎ বল, যেটা হচ্ছে দূরত্বের বর্গের সূত্র, মানে দূরত্বের যে অনন্যকের বর্গ সূত্র, ইউনিভার্স স্কোয়ার ল বলা হয় এটাকে, ইউনিভার্স স্কোয়ার ল। ঠিক আছে, যেমন কেন বলা হচ্ছে দেখো এ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এই ধরনের যে ফোর্স রয়েছে এ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, একে বলা হয় ইউনিভার্স স্কোয়ার ল অফ ফোর্স। তেমনি দেখো আমাদের এটা যেমন যেমন আমাদের এফ ইকুয়াল টু কে কিউ1 কিউ2/r স্কোয়ার এই ঘটনাটা ঘটছে, সেম কোথায় ঘটছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কিন্তু একটা সিমিলারিটি গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে, জি m1 m2/r স্কোয়ার। তো এগুলো কি, এগুলো হচ্ছে ইউনিভার্স স্কোয়ার ল অফ ফোর্স মেনে চলে, এগুলো হলো ইউনিভার্স স্কোয়ার ল অফ ফোর্স। ক্লিয়ার? তো দেখো এগুলো থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন ছোটখাটো হতে পারে। নেক্সট দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে স্থির তড়িৎ বলের উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। আমি প্রথম দিনেই বলেছিলাম যখন এই ক্লাসটা শুরু হয়, কুলম্বের সূত্রের ক্লাসটা যখন শুরু হয়, আমি তখন থেকেই বলছি যে এইখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক থিওরির যেটা ফান্ডামেন্টাল প্রবলেম সেটা কি না, অনেকগুলো চার্জ দ্বারা যখন কোনো একটা পার্টিকুলার চার্জের উপর ফোর্স প্রয়োগ করবে, মানে মনে করো এখানে একটা চার্জ আছে Q1 Q2 Q3 ডট ডট, আর এখানে চার্জ রয়েছে Q0। তাহলে Q0 উপর ফোর্স, Q1 মনে করো Q0 উপর একটা ফোর্স দিল, তাহলে সেইভাবে ফোর্স দিল মনে করো, সেটাকে আমি F1 ভেক্টর বলছি সাপোজ। Q2 Q0 উপর ফোর্স দিল এই বরাবর, তো সেইটাকে আমি সাপোজ বললাম F2 ভেক্টর। Q3 Q0 উপর ফোর্স দিল, এটাকে আমি বললাম সাপোজ F3 ভেক্টর। তাহলে এর উপরে যে নেট ফোর্সটা হবে, এর উপরে যে নেট ফোর্সটা হবে সেটা হচ্ছে আলাদা আলাদা যে ফোর্সগুলো দিয়েছে আলাদা আলাদা তাদের ভেক্টর সাম। ভালো করে বুঝো, F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর ডট ডট করে Fn ভেক্টর, যদি n সংখ্যক ফোর্স হয়। তাহলে এইটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, এটাকেই বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল। মানে একসঙ্গে এরা যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা যদি F হয়, তাহলে আলাদা আলাদাভাবে F1 F2 F3 F4 যদি দিচ্ছে, তা তাদেরকে যদি আলাদা আলাদাভাবে মেজার করে আমরা ভেক্টর সামনে, তাহলে যেটা বেরোবে সেটা F এর সঙ্গে সমান হবে। এখানে একটা বিশেষ অ্যাজাম্পশনও ধরা রয়েছে যেটা আমি বলেছিলাম, যে Q1 যখন একে ফোর্স দিচ্ছে, মানে F1 যখন আমরা পরিমাপ করছি, তখন Q2-র উপরে যে এর ইফেক্ট সেইটাকে আমরা ধরছি না। কারণ দেখো এমন তো নয় যে প্রথমে Q1 ফোর্স দিল, তারপরে Q2 ফোর্স দিল, তারপরে Q3 ফোর্স দিল। তার মানে কি এই F1 ফোর্সটা যদি আমরা এরকম ধরতাম যে Q1 যখন ফোর্স দিচ্ছে Q2 ফোর্স দিচ্ছে Q3 ফোর্স দিচ্ছে, তাহলে F1 ফোর্সটা নির্ণয় করা খুব মুশকিল হতো। কারণ এমনিতে আমরা কি জানি, এই ডিস্টেন্স যদি R1 হয়, এই দুটো যদি পয়েন্ট চার্জ হয়, তাহলে তো Q1 Q2/r স্কোয়ার করে আমরা R1 স্কোয়ার করে বের করে নিতে পারবো F1টা। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, কুলম্বের সূত্রে তো দুটো আধানের কথা বলা হয়েছে, দুটো আধানের জন্য তো ফোর্সটা যেটা আমরা ফর্মুলাটা বলেছি Q1 Q2/r স্কোয়ার। তাই যখন আরেকটা আধান এখানে চলে এসছে, তখন এও তো Q1 Q2/r স্কোয়ার দিচ্ছে, এও তো Q1 Q2/r স্কোয়ার দিচ্ছে, তাহলে একটার যে এফেক্ট সেটা তো অন্যটা দ্বারা প্রভাবিত হতে পারে। কিন্তু সুপারপজিশন প্রিন্সিপাল এই প্রভাবটাকে ধরেনি। সুপারপজিশন প্রিন্সিপাল এটা একটা স্বীকার্য বিষয়, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে এটা মিলে যাচ্ছে, যে যদি আমরা আলাদা আলাদা করে ফোর্সগুলো নির্ণয় করে ভেক্টর সাম করি আর একসঙ্গে দেখি ফোর্সটাকে এক্সপেরিমেন্টালি যে কত ফোর্স কাজ করছে, দেখা যাচ্ছে দুটো সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা R1 হয়, সাপোজ এটা যদি R2 হয় মনে করো, এটা যদি R3 হয়, তাহলে আমরা এখানে মানগুলো বের করতে পারি। হ্যাঁ, একটা তো Q0 আছে, তাহলে সেটা আমরা এই ক্ষেত্রে 1/4πε0 যদি কমন নিই মনে করো, তাহলে Q1 Q0 বাই কি হবে Q0 স্কোয়ার, সরি R1 স্কোয়ার ইন্টু R1 ক্যাপ, ওই বরাবর ভেক্টরটা প্লাস হয়ে যাবে দেখো 1/4πε0 ইন্টু Q2 Q0 আপন R2 স্কোয়ার ইন্টু R2 ক্যাপ, এইভাবে প্লাস ডট ডট চলতে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে Q0/4πε0টাকে কমন নিয়ে নিতে পারি, ব্র্যাকেটের মধ্যে আমাদের চলে আসবে Q1/R1 স্কোয়ার ইন্টু R1 ক্যাপ প্লাস Q2/R2 স্কোয়ার ইন্টু R2 ক্যাপ প্লাস ডট ডট চলতে থাকবে। তো এইটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, এভাবে আমরা লিখতে পারি। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এই যে সুপারপজিশন প্রিন্সিপাল যেটা আমি একটু আগেই বললাম, যে সুপারপজিশন প্রিন্সিপালে কি ধরা হয়েছে আর সুপারপজিশন প্রিন্সিপালের অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা কি। স্টেটমেন্টটা দেখো, কোনো একটি নির্দিষ্ট আধানের উপর প্রযুক্ত লব্ধি বল তার আশেপাশে অবস্থিত অন্য আধানগুলির প্রত্যেকটি দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর যোগফল, এবং এখানে দুটি আধানের মধ্যে পারস্পরিক বল নির্ণয় করার সময় অন্য আধানগুলি দ্বারা প্রযুক্ত বলকে উপেক্ষা করা হয়েছে। এটা ক্লিয়ার? এটি উপরিপাতের নীতি, মানে যখন দুজনের মধ্যে ফোর্স, তখন তৃতীয়জন দেখছে বাস, ও ফোর্স দিচ্ছে না, ও শান্তভাবে বসে আছে, দেখিয়ে রাখি করছে, ওই প্রভাবটা কিন্তু এখানে কি করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে, এবং সেটা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে ভেরিফাইড। ওকে, এবারে দেখো
নিরবিচ্ছিন্ন আধান বন্টনের জন্য যদি আমরা প্রযুক্ত বল দেখি, এটাও কিন্তু সুপারপজিশনের প্রিন্সিপালেরই একটা এক্সটেন্ডেড পার্ট। মানে একটু আগে আমরা কি বলছিলাম, যে মনে করো সাপোজ এখানে একটা আধান রয়েছে Q1, এখানে একটা আধান রয়েছে Q2, এখানে একটা আধান রয়েছে Q3, এখানে একটা আধান রয়েছে Q4, এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আধান, সে ফোর্স দিচ্ছে এই Q0 কে। কিন্তু যদি আমরা এইভাবে না বলি, যে একটা লাইন চার্জ এখানে আছে, যেটা আমার ধনাত্মক আধান এরকমভাবে আহিত লাইন চার্জ একটা, তো এই লাইন চার্জ এর উপরে কত ফোর্স দিচ্ছে, তাহলে এটা কি হলো, কন্টিনিউয়াস চার্জ, রৈখিক বন্টনের জন্য। তো দেখি আধানের রৈখিক বন্টনের জন্য আমরা দেখব, মনে করি এখানে আমি একটা এরকম নর্মালি ওই যে একটা ওয়্যার রয়েছে, তো এই ওয়্যারের উপরে কি আছে, এরকম আধান রয়েছে, আধান মনে করো ডিস্ট্রিবিউটেড রয়েছে। আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট বলছি, নন ইউনিফর্মও থাকতে পারে, জেনারেল বলছি, মনে করো ডিস্ট্রিবিউট রয়েছে, ইউনিফর্মও হতে পারে, নন ইউনিফর্মও হতে পারে। এই পুরো ওয়্যারটা এর উপরে কত ফোর্স দেবে সেটা আমরা কি করে নির্ণয় করব। তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা কি করব, ক্ষুদ্র অংশ ধরবো। এখানে সাপোজ একটা ক্ষুদ্র অংশ ধরলাম ডিএল, যেখানে মনে করো আধান রয়েছে ডিকিউ, আর এর যে আধানের রৈখিক বন্টন মানে একক দৈর্ঘ্যের যে আধান সেটা ল্যামডা সাপোজ। তাহলে দেখো এই যে ডিকিউ আধান কি করবে, এই ডিকিউর উপরে এই Q0 উপরে একটা ফোর্স দেবে, এই Q0 উপর তার ডিস্টেন্স যদি আর বলি, তাহলে এই বরাবর আর ক্যাপ হবে। দেখো তাহলে এইখানে যে ফোর্সটা হবে, ক্ষুদ্র ডিকিউ যে ফোর্সটা দেবে, তো সেইটাকে যদি আমরা ডিএফ বলি, তাহলে ডিএফ কত হবে, 1/4πε0 ডিকিউ ইন্টু Q0 আপন কি হবে, আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ভেবে দেখো ডিকিউ সমান ল্যামডা ডিএল লিখতে পারি, কারণ ল্যামডার ডেফিনেশন আমরা আগেই বলেছি অলরেডি, যে ল্যামডা সমান হচ্ছে DQ/DL। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিকিউ কি হবে, ল্যামডা ডিএল। তাহলে ডিকিউর জায়গায় যদি আমরা ল্যামডা ডিএল বসিয়ে দিই, দেখো তাহলে আলটিমেটলি হবে দেখো 1/4πε0 ইন্টু Q0 ইন্টু ল্যামডা ডিএল আপন আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাই এইটা হয়ে যাবে কিন্তু আমাদের ডিএফ ভেক্টর। ওকে, তাহলে নেট ফোর্স কত হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে নেট ফোর্সটা পাওয়া যাবে। তাই যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিএফ এফ হয়ে গেল। এখান থেকে Q0টা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করতে পারি, তাহলে Q0/4πε0 বাইরে থাকবে, ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে ল্যামডা ডিএল আপন আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এই ইন্টিগ্রেশনটা এই লাইনটার উপরে হবে, এই লাইনটার আর মানে এখানে লিমিটটা কি বসবে সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন ডিপেন্ড করবে। তো এইটা আমি এখানে এল লিখে রাখছি, মানে ইন্টিগ্রেশন অ্যালং দ্য লাইন, এটাকে লাইন ইন্টিগ্রেশন বলা হয়, ইন্টিগ্রেশন অ্যালং দ্য লাইন। তো এইটা দেখো আমাদের ফাইনাল যেটা এক্সপ্রেশন, ঠিক আছে, সেটা আমরা কিন্তু পাচ্ছি যে এইটা লাইন চার্জের জন্য, রৈখিক বন্টনের জন্য, আধানের রৈখিক বন্টনের জন্য এই ফোর্সটা হবে। তা রৈখিক বন্টনের জায়গায় ভেবে দেখো, যদি এখানে ক্ষেত্র বন্টন থাকে তাহলে এটা সিগমা ডিএস হবে, যদি মনে করো এটা আয়তন বন্টন থাকে তাহলে রো ডিভি হবে। দেখো এখানে একটা খেয়াল রাখতে হবে, আর ক্যাপটা কিন্তু ভেরিয়েবল। দেখো এইখানে ডিকিউটা ধরেছি বলে তো আর ক্যাপটা এইখানে ডিকিউটা ধরলে আর ক্যাপটা এইদিকে হতো, এইখানে ডিকিউ ধরলে এইদিকে হতো লাইন বরাবর, বুঝে যাচ্ছে। তাহলে নেক্সট দেখো, যদি আমরা ক্ষেত্র বন্টনের জন্য বলি, মানে মনে করো সাপোজ এখানে একটা এরিয়া রয়েছে, যার এখানে একটা ক্ষুদ্র অংশ আমরা ধরলাম, যার আধান হচ্ছে যে ডিকিউ, ওকে, ডিএস অংশ, এইখানে মনে করো একটা Q0 আধানের উপরে ফোর্স দিচ্ছে। ওকে, তাহলে দেখো এখানে এই চার্জ বন্টন রয়েছে, সিগমা যদি এর মনে করো আধান ঘনত্ব হয়, তাহলে এখানে সিগমা ইকুয়াল টু আমরা কি জানি, DQ/DS। ওকে, তাহলে এখানে আমরা ডিকিউ সমান কি লিখতে পারবো বলো, সিগমা ডিএস, ডিকিউ সমান লিখতে পারবো সিগমা ডিএস। ওকে, তাহলে সেক্ষেত্রে ভেবে দেখো কি হবে কেসটা, ডিএফ যেটা হবে সেটা কি হবে, 1/4π তারে লিখছি এফ। দেখো তাহলে এফ কি হবে, Q0/4πε0 বাইরে থাকবে। ইন্টিগ্রেশনের ভেতর দেখো আগে কি ছিল, ল্যামডা ডিএল, এটা হচ্ছে সিগমা ডিএস, কারণ Q0 ডিকিউ তো এটা কমন, তাহলে ডিকিউটা চেঞ্জ হয়ে আসছে, ল্যামডা ডিএল হয়ে গেছে। তাহলে ল্যামডা ডিএল এর জায়গায় কি হবে, এখানে সিগমা ডিএস হয়ে যাবে। দেখো সিগমা ডিএস আপন আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, এখানে ইন্টিগ্রেশনটা হবে এই সারফেসটার উপরে, এই কমপ্লিট সারফেসটার উপরে। সিমিলারলি দেখো, যদি আমরা ভলিউম চার্জের কথা বলি, তাহলে সেক্ষেত্রে রো ইকুয়াল টু কত হয়, DQ/dV। তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হয়, রো ডিভি। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমরা এফ ভেক্টর বলি, তাহলে কত হবে, 1/4πε0 ইন্টু ইন্টিগ্রেশন সিগমা ডিএস আপন আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তখন এটা রো ডিভি আপন আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তখন এই ইন্টিগ্রেশনটা হবে পুরো ভলিউমটার উপর। যদিও দেখো এইগুলো তোমাদের থিওরিগুলোতে রয়েছে সিলেবাসে, কিন্তু এর
যে নিউমারিক্যালস এর উপরে সেগুলো কিন্তু এক্সামে ততটা আসে না, কারণ এইখান থেকে যে নিউমারিক্যালসগুলো হয় সেগুলো একটু টাফ লেভেলের নিউমারিক্যালস হয়। হ্যাঁ, যেই অ্যাডভান্স অনেক সময় আসে বা হায়ার লেভেলে যেমন বিএসসি টিএসসি লেভেলে রয়েছে, কারণ এই ডিভিটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যদি আমাদের বের করতে হয় তাহলে একটা কমপ্লিকেটেড হয়ে যায় ইন্টিগ্রেশনটা। ওকে, আশা করি থিওরিটা বোঝা গেল যে কীভাবে সুপারপজিশন প্রিন্সিপালটা এক্সটেন্ড হচ্ছে। এই সামেশন মানেও কিন্তু এটা কিন্তু অ্যাডিংই হচ্ছে ওয়ান টাইপ অফ, তো এটা কিন্তু সুপারপজিশন প্রিন্সিপালেরই একটা এক্সটেন্ডেড ফর্ম। হ্যাঁ, মানে ওইখানে যে সুপারপজিশন প্রিন্সিপালটা আমরা ডিসকাস করছিলাম, এই সুপারপজিশন প্রিন্সিপালটা হচ্ছে যে তোমার ডিসক্রিট চার্জের জন্য, এই যে সুপারপজিশন প্রিন্সিপালটার কথা বলছি এটা ডিসক্রিট চার্জের জন্য, কিন্তু এইখানে যে সুপারপজিশন প্রিন্সিপালের কথা আমরা বলছি এটা কন্টিনিউয়াস চার্জের জন্য। আশা করি ক্লিয়ার। ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার আশা করি। তো আমরা নেক্সট ক্লাসে কি করব, এইখান থেকে অঙ্ক করব, প্রবলেম করব। ওকে, তো আজ এইটুকুই থাক, থ্যাংক ইউ।